পবিত্র আশুরা উপলক্ষে কঠোর নিরাপত্তায় তাজিয়া মিছিল, শোক ভালোবাসায় কারবালার স্মৃতি স্মরণ করছে শিয়া সম্প্রদায়। সন্ত্রাসবাদের অভিযোগে বাংলাদেশে আটকের পর মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে দুশ্চিন্তা, দেশে জঙ্গিবাদ নেই জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা। বিপ্লবের মাধ্যমে দেশ পরিচালনার দায়িত্ব নিতে চায় না বিএনপি, বললেন মির্জা ফখরুল। দলের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ। এবং রক্তাক্ত জুলাইয়ের এই দিনে শিক্ষার্থী আন্দোলনের নতুন মোড়, বাংলা ব্লকেট কর্মসূচিতে অচল হয়ে পড়ে দেশ। আসসালামু আলাইকুম, সবাইকে মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, সঙ্গে আছে আমি বুশরাত জাহানিমা। এবার বিস্তারিত। পবিত্র আশুরা আজ, এ উপলক্ষে তাজিয়া মিছিল সহ নানা কর্মসূচি পালন করছেন শিয়া সম্প্রদায়ের মুসলিমরা। সকাল 10:30টার দিকে পুরান ঢাকার হোসেনি দালান থেকে তাজিয়া মিছিল বের হয়। নানা সড়ক ঘুরে মিছিলটি ধানমন্ডির দিকে অগ্রসর হচ্ছে। কালো পোশাক পরে প্রতীকী ছুরি, নিশান সহ নানা জিনিস দিয়ে মিছিলে অংশ নিয়েছেন শিয়া সম্প্রদায়ের মানুষ। এছাড়া আশুরা উপলক্ষে মোহাম্মদপুর এলাকা থেকেও বের হয়েছে শোভাযাত্রা। রাজধানীতে তাজিয়া মিছিলের আরও খবর জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী মুনতাসির মামুন ও কাজী পাপ্পু। মুনতাসির, মিছিলটি এখন কোন অবস্থায় আছে এবং সেখানকার পরিস্থিতি কেমন এখন জানাবেন? বলছিলেন এমা, মিছিলটি এই মুহূর্তে রয়েছে সিটি কলেজের সামনে এবং সিটি কলেজের সামনে কিন্তু আসলে এই মুহূর্তে আমরা দেখানোর চেষ্টা করছি যে আসলে লোকজন কিন্তু আসলে মিছিলের সাথে যাচ্ছেন এবং তাদের গন্তব্যস্থল কিন্তু ধানমন্ডিতে এবং ধানমন্ডিতে জিগাতলা যে অংশটি রয়েছে সেখানে গিয়ে কিন্তু আসলে তারা তাদের যেই মিছিল সেই মিছিলটি শেষ করবেন এবং সেখানে গিয়ে কিন্তু আসলে তারা কিন্তু বলবেন যে আসলে তাদের পরবর্তী কর্মসূচি। এবং যদি আপনাদেরকে একটু বলার চেষ্টা করি তাহলে সেক্ষেত্রে কিন্তু বলাই বাহুল্য যে আসলে এই মুহূর্তে বৃষ্টি পড়ছে, কিন্তু বৃষ্টিকে উপেক্ষা করেও কিন্তু আসলে তারা এই মুহূর্তে তাদের যে মিছিল সেই মিছিলটি করে যাচ্ছেন। এবং আইন শৃঙ্খলার কথা যদি একটু আপনাকে জানানোর চেষ্টা করি যে আসলে আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু আসলে কঠোর তৎপর রয়েছেন এবং প্রতিটি কোনায় কোনায় কিন্তু আসলে আইন শৃঙ্খলা বাহিনী রয়েছে সেনাবাহিনী টহল এবং রয়েছে সোয়াট টিম সহ সাদা পোশাকে আইন শৃঙ্খলা বাহিনী রয়েছে। এবং যদি আপনাদেরকে বলার চেষ্টা করি তাহলে বলাই বাহুল্য যে আসলে এই মুহূর্তে যে এখানকার যে পরিস্থিতি সেটি কিন্তু আসলে মানুষের লোকারণ্য রয়েছে এবং ধীরে ধীরে কিন্তু একটি মিছিল যাওয়ার পরে তার থেকে আরেকটি মিছিলের যে গ্যাপ সেই গ্যাপটি কিন্তু 1-1.5-2 মিনিটের মতো রয়েছে। এবং যদি আপনাকে আরেকটু জানানোর চেষ্টা করি যে আসলে এই মিছিলটি কিন্তু আসলে অনেক দূর পর্যন্ত এগিয়ে গিয়েছে। দর্শক, আমাদের সাথে যুক্ত হবেন আমাদের সহকর্মী পাপ্পু, তিনি আছেন এই মুহূর্তে মোহাম্মদপুরে। পাপ্পু। ধন্যবাদ মুনতাসির। আমি এই মুহূর্তে রয়েছি পশ্চিম নাখালপাড়া ড্রাম ফ্যাক্টরিতে। এখানে এসে শেষ হয়েছে তাজিয়া মিছিলটি, যেখানে আজ 10ই মহরম, অর্থাৎ এই দিনে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে পবিত্র অর্থাৎ নাতি ইমাম হুসাইনকে হত্যা করে ইয়েজিদ বাহিনী, সেই ইমাম হুসেনের যে শোক, সেই শোককে সংগঠিত হয়ে এখানে তাজিয়া মিছিলটি অনুষ্ঠিত হয়। এবং আজকে আমি এখান থেকে তাদের কাছ থেকে জানতে চেয়েছিলাম যে আসলে এই যে তাজিয়া মিছিলটি কেন বের করা হয়। তারা বললেন যে ইয়াজিদের আনুগত্য স্বীকার না করতে করার জন্য যে ইমাম হোসেনকে যে হত্যা করা হয়েছিল, ইমাম হোসেনকে যে মারা হয়েছিল এবং ইমাম হোসেন সহ এখানে প্রায় বেশ কয়েকজন শিশুকে হত্যা করা হয়েছিল, নারী সহ প্রায় 72 জন মতো সাহাবীগণকে, তাদের স্মরণেই আপনার এই যে তাজিয়া মিছিলটি তারা বের করে এবং তারা অনেক কষ্ট করে খালি পায়ে হেঁটে। আমি দেখেছি যে যখন মোহাম্মদপুর শিয়া মসজিদ থেকে শুরু হয়েছিল তাজিয়া মিছিলটি, তারপরে সেটি টাউন হল হয়ে
হয়ে সংসদ ভবনের সামনে হয়ে প্রধানমন্ত্রী কার্যালয়ের সামনে এসে পিছন দিয়ে ড্রাম ফ্যাক্টরিতে এসে শেষ করে। শুধু মোহাম্মদপুর টাউন হল নয়, এছাড়া আপনার মিরপুর থেকে একটি দল এসে সেখানে যুক্ত হয়েছেন। এখানে আমরা দেখেছি যে প্রচুর নারী রয়েছেন, শিশু রয়েছেন, মানে সবাই, মানে পুরুষ, শিশু, নারী সবাই একত্রে হয়ে এই জায়গাটায় জড়ো হয়েছে শুধুমাত্র ইমাম হোসেনকে যে হত্যা করা হয়েছে তার স্মরণে। তারা স্মরণে এসে এই জায়গাটিতে এসেছে এবং তারা খালি পায়ে যে পানি পান করেননি। দেখেছি যে শিশুরা তারা নিজেরাও মুখে চাপড়াচ্ছে। আমরা জিজ্ঞাসা করেছিলাম যে বিভিন্ন জায়গায় দেখি যে অনেকে ঢোল বাজানো হয় কিংবা ছুরি চাকু ইউজ করে পিঠে করা হয়। তো এই বিষয়টা আসলে কেন, যেহেতু এটাকে তারা আপনারা বলেন যে এটা শোক, নাতিকে হারানোর শোক, সেখানে এই জিনিসটা কেন তারা বলছে যে এটা বিভিন্ন সম্প্রদায় বিভিন্ন পালন করে, তারা এইভাবে পালন করে। তো এই ছিল আমার কাছে সর্বশেষ। ধন্যবাদ। ইসলাম ধর্মের মানুষদের কাছে স্মৃতি বিজড়িত পবিত্র আশুরার দিনটিকে পবিত্র হিসাবে গণ্য করা হয়। আশুরার দিনে তারা বিশেষ শোক পালন করেন। মহরমকে কোনো উৎসব নয়, অধর্মের উপর ধর্মের জয়ের প্রতীক হিসাবে মনে করা হয়। মাহবুব হাসান রিপনের প্রতিবেদন। আরবি আশারা শব্দের অর্থ 10 আর আশুরা মানে দশম। আরবি ভাষায় মহরম শব্দের অর্থ পত্রী বা সম্মানিত। সত্য ও ন্যায়ের পক্ষে যুদ্ধ করতে গিয়ে 680 খ্রিস্টাব্দের 10 অক্টোবর বা হিজরি 61 সনের 10 মহরম মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৌহিত্র হজরত ইমাম হোসেন রাদি আল্লাহু তাআলা আনহু এবং তার পরিবারের সদস্যরা কারবালার প্রান্তরে ফোরাত নদীর তীরে নির্মমভাবে শহীদ হন। আশুরার দিনে মুসলিম সম্প্রদায় কারবালার যুদ্ধের সময় ইমাম হোসেনের শিরচ্ছেদের কথা স্মরণ করে বিলাপ করেন। কারবালার এই শোকাবহ ঘটনা অন্যায় ও অত্যাচারের বিরুদ্ধে সোচ্চার হতে অনুপ্রেরণা যোগায়। এদিন তাজিয়া মিছিল সহ বিভিন্ন অনুষ্ঠান আয়োজন করে শিয়া সম্প্রদায়। জনশ্রুতি বলে কারবালার সেই যুদ্ধে ইমাম হোসেনের হয়ে যুদ্ধ করেছিলেন রিহাবশিদ দত্ত নামে ভারতের এক হিন্দু শাশ্বত ব্রাহ্মণ। তার 7 ছেলেও ইউফ্রেটিস নদীর তীরে সেই যুদ্ধে আত্মবলি দেন। ইতিহাস আর কল্পনা মেশানো সেই কাহিনীতে আস্থা রেখে এখনও ভারতের বিভিন্ন রাজ্যের হিন্দুরা ব্রাহ্মণবীরের বংশধর বলে নিজেদের পরিচয় দেন। কথিত আছে স্বৈরাচারী ইয়াজিদ যখন ইমাম হোসেনকে কারবালা প্রান্তরে সপরিবারে মেরে ফেলার চক্রান্ত করেন, তখন তিনি বিশ্ব মানবতার উদ্দেশ্যে আহ্বান জানিয়ে বলেন, হালমিন নাসরিন ইয়ানসুন্না, অর্থাৎ কেউ কি কোথাও আছে যারা আমাদের সাহায্য করতে পারে। সেই ডাকে সাড়া দিলেন হিন্দুস্তানের রাজা সমুদ্রগুপ্ত। পাঞ্জাবের মহিয়াল ব্রাহ্মণ রিহাবশিদ দত্তের নেতৃত্বে একদল সেনা কারবালার প্রান্তরে পাঠান তিনি। কিন্তু ততক্ষণে ইউফ্রেটিস বা ফোরাত নদীর পানি আটকে দিয়ে ইয়াজিদের সেনারা ততক্ষণে ইমাম হোসাইন ও তার সঙ্গীদের মৃত্যুর পথ তৈরি করে ফেলেন। ভারতীয় সেনারা যখন কারবালায় পৌঁছালেন ততক্ষণে ইমাম হোসাইন শহীদ হয়েছেন, আর হোসাইন শিবিরের নারী ও শিশুদের বন্দী করে সিরিয়ার রাজধানী দামেস্কে নিয়ে যায় ইয়াজিদ বাহিনী। এই কষ্টে এসব হিন্দু সৈন্য স্থির করলেন নিজেদের তরবারি দিয়ে নিজেদের শিরচ্ছেদ করার। কিন্তু ইমামের আরব অনুরাগীরা এভাবে জীবন নষ্ট না করে জনাবি মুক্তারের বাহিনীতে যোগদান করে প্রতিশোধের লড়াইয়ে সামিল হওয়ার পরামর্শ দেন। রিহাব দত্ত ও তার বাহিনী সেই মতো ইয়াজিদদের বিরুদ্ধে মরণপণ যুদ্ধ করে প্রাণোৎসর্গ করেন। ইমাম হোসাইনের প্রতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতা পাশে আবদ্ধ রিহাব দত্তের উত্তরসূরিরা ধর্ম না পাল্টালেও শিয়া মুসলিমদের অনেক রীতিনীতি, বিশেষ করে মহরম মাসের আশুরা পালন করে চলেছেন ঘটা করে। মাহবুব হাসান রিপন, মোহনা সংবাদ। সন্ত্রাসবাদে জড়িত থাকার অভিযোগে মালয়েশিয়ায় থাকা 36 বাংলাদেশি কর্মীকে আটকের পর দেশটির শ্রমবাজার নিয়ে দেখা দিয়েছে দুশ্চিন্তা। বিশেষজ্ঞরা বলছে, নিরাপত্তাজনিত উদ্বেগের পাশাপাশি এই ঘটনা প্রবাসী শ্রমিকদের জন্য ভাবমূর্তির সংকট তৈরি করবে। তবে এর প্রভাব দীর্ঘমেয়াদী হবে না বলেও মনে করেন তারা। দুদেশের মধ্যে থাকা চুক্তির আলোকে সংকট সমাধানের পথ খোঁজার পরামর্শ দেন অভিবাসন বিশেষজ্ঞ আসিফ মনির। বিস্তারিত কাজী শাহিনের রিপোর্টে।
কর্মসংস্থানের খোঁজে বাংলাদেশ থেকে প্রতি বছর বিদেশে পাড়ি জমান কয়েক লাখ মানুষ। সেক্ষেত্রে প্রধান গন্তব্য কুয়েত, মালয়েশিয়া, সংযুক্ত আরব আমিরাত ও মালদ্বীপের শ্রমবাজার। তবে বাংলাদেশিদের জন্য ক্রমেই সংকুচিত হচ্ছে এসব বাজার। অবৈধ অনুপ্রবেশ, কর্মক্ষেত্রে অপরাধে জড়ানো, আইন শৃঙ্খলা না মানা, অনিয়ম, দুর্নীতি সহ নানা কারণে শ্রমিক নেওয়া বন্ধ করেছে অনেক দেশ, যার মধ্যে মালয়েশিয়া অন্যতম। সিন্ডিকেট প্রথার অজুহাতে দীর্ঘদিন বাংলাদেশ থেকে কর্মী নেওয়া বন্ধ রাখে দেশটি। নানা আলোচনা আর কূটনৈতিক তৎপরতার পর সংকট কাটিয়ে নতুন করে কর্মী নেয়ার সিদ্ধান্ত নেয় মালয়েশিয়া। যদিও সম্প্রতি আবারও জটিলতা দেখা দেয়। জঙ্গিবাদে যুক্ত থাকার অভিযোগে ইতোমধ্যে ৩৬ বাংলাদেশিকে গ্রেফতার করে মালয়েশিয়ান কর্তৃপক্ষ। আটককৃত বাংলাদেশি দলটি বিভিন্ন দেশে থাকা ইসলামিক স্টেট IS এর সেলে অর্থ পাঠাতো বলে দাবি করে মালয়েশিয়ান পুলিশ। গ্রেফতার বাংলাদেশি শ্রমিকদের মধ্যে ৩ জনকে ফেরত পাঠানো হয়েছে। এছাড়া আটককৃতদের মধ্যে ৫ জনের বিরুদ্ধে সন্ত্রাসবাদে জড়িত থাকার অভিযোগে মামলাও হয়েছে। এমন পরিস্থিতি নিরাপত্তাজনিত উদ্বেগের পাশাপাশি বাংলাদেশি শ্রমিকদের প্রতি সাময়িকভাবে আস্থার সংকট তৈরি করতে পারে। তবে মালয়েশিয়ার শ্রমশক্তির বাজারে এর দীর্ঘমেয়াদী কোনো প্রভাব পড়বে না বলে মনে করছেন বিশেষজ্ঞরা। একটা প্রভাব হতে পারে যে বাংলাদেশি যারা এর পরবর্তীতে যাবে মালয়েশিয়াতে, তাদের উপরে নজরদারিটা বাড়বে। তবে সুদূর প্রসারী প্রভাব হয়তো পড়বে না, কারণ বাংলাদেশিরা অনেকেই বহু বছর ধরে মালয়েশিয়াতে যাচ্ছেন, কাজ করছেন এবং তাদের একটা সুনাম আছে কর্মঠ হিসেবে। দুই দেশের মধ্যে থাকা দ্বিপক্ষীয় চুক্তির মাধ্যমে এই সমস্যার সমাধানের উদ্যোগ নেয়ার পরামর্শ দেন এই বিশেষজ্ঞ। উভয় দেশের একটা যৌথ উদ্যোগ থাকতে হবে এবং ভবিষ্যতে যদি আমাদের দ্বিপাক্ষিক চুক্তি হয়, সমঝোতা স্মারক নয়, চুক্তি যদি হয় মালয়েশিয়া এবং বাংলাদেশের মধ্যে, সেখানে হয়তো একটি ক্লজ এটা থাকতে পারে যে এই ব্যাপারে আমরা সতর্ক থাকবো উভয় পক্ষই এবং এক ধরনের একটা জিরো টলারেন্স থাকবে। ইতোমধ্যে জঙ্গিবাদ দমনে ও সন্ত্রাসবাদ তদন্তে মালয়েশিয়ান সরকারকে পূর্ণ সহযোগিতা করার ঘোষণা দিয়েছে বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয়। কাজী শাহরিন, মোহনা সংবাদ। দেশে জঙ্গিবাদ ও জঙ্গির কোনো অস্তিত্ব নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। সম্প্রতি মালয়েশিয়া আটককৃতদের মধ্যে দেশে ফেরত ৩ জনের জঙ্গি সংশ্লিষ্টতা পাওয়া যায়নি বলেও জানান তিনি। সকালে হজরত শাহজালাল বিমানবন্দরে রফতানি কার্গো পরিদর্শন শেষে এসব কথা বলেন তিনি। এনবিআর কর্মকর্তাদের আন্দোলনে কৃষিজাত পণ্য রফতানি ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও জানান উপদেষ্টা। এসইউ সেলিমের প্রতিবেদন। কৃষিজাত পণ্যের রপ্তানি বাড়ানোর প্রচেষ্টার অংশ হিসেবে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে রপ্তানি কার্গো কমপ্লেক্স পরিদর্শন করেন স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। সংক্ষিপ্ত ব্রিফিং উপদেষ্টা জানান, মালয়েশিয়া ফেরত ৩ জনের সাথে জঙ্গি সংশ্লিষ্টতা পাওয়া যায়নি। দেশে বর্তমানে জঙ্গিবাদের অস্তিত্ব নেই বলেও জানান তিনি। ওখান থেকে ৩ জন যারা আসছে তাদের মেইনলি ছিল যে তাদের যে কি বলে ওই ভিসার যে মেয়াদ উত্তীর্ণ হয়ে গিয়েছে। এখানে কোনো ধরনের জঙ্গিবাদ নাই। গত 10 মাসে কোনো একটা ইনফরমেশন দিতে পারছেন জঙ্গিবাদের? যেহেতু নাই, আগে ছিল আপনারা দিচ্ছেন, এখন নাই আপনারা দেন। এনবিআর কর্মকর্তাদের আন্দোলনে দেশের কৃষিজাত পণ্য রপ্তানি ক্ষতিগ্রস্ত হয়েছে উল্লেখ করে জাহাঙ্গীর আলম চৌধুরী জানান, রপ্তানি বাড়াতে পৃথক টার্মিনাল নির্মাণ ও কোল্ড স্টোরেজের সক্ষমতা বাড়ানোর চেষ্টা চলছে। এখন কিন্তু যদি বিমানে মালটা লোড করা না যায়, ওভার হয়ে যায়, কিন্তু আমাদের ওখানে কোল্ড স্টোর নাই ওই ভিতরে, বাট নতুন টার্মিনালে এই প্রভিশনটা আছে। এটা হয়ে গেলে একটা সুবিধা হবে। আর আমরা প্লাস এই যে এখানে যেখানে পানের এখানে দেখলেন অন্যান্য সবজি, এখানেও আমরা একটা কোল্ড স্টোরটা আরো বড় করে দিতে চাচ্ছি। একটা আইটেমের উপরেই থাকতে হবে না, আমরা বিভিন্ন আইটেম যেন আমরা এক্সপোর্ট করতে পারি এবং কিভাবে এটা বৃদ্ধি করা যায় এই জন্য চিন্তা ভাবনা করা হয়েছে। পরে উত্তরা পূর্ব থানার সেবার মান ও ইন্ডাস্ট্রিয়াল পুলিশ হেডকোয়ার্টার্স পরিদর্শন করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এসইউ সেলিম, মোহনা সংবাদ, ঢাকা। বিএনপিকে সংস্কার বিরোধী বলে একটি মহল পরিকল্পিতভাবে অপপ্রচার চালাচ্ছে বলে অভিযোগ করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, বিপ্লবের মাধ্যমে দেশ পরিচালনার দায়িত্ব নিতে চায় না বিএনপি। গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে এসব কথা বলেন মির্জা ফখরুল। জনগণের রায় নিয়েই তার দল সরকার গঠন করতে চায় বলেও মন্তব্য করেন বিএনপি মহাসচিব। বিএনপি হচ্ছে সেই দল যে আপনার 2016 সালে ভিশন 2030 করে বেগম খালেদা জিয়া তিনি সংস্কারের কথা বলেছিলেন। এই 31 দফা নিয়ে আমরা অসংখ্য প্রোগ্রাম করেছি। জনগণের কাছে যাওয়া হয়েছে, আপনার সুধী সমাজের কাছে যাওয়া হয়েছে, সুশীল সমাজের কাছে যাওয়া হয়েছে, তাদেরকে বলা হয়েছে। সেই বিষয়ে আজকে একটা মহল, একটা চক্র
অত্যন্ত পরিকল্পিতভাবে বিএনপিকে সংস্কার বিরোধী বলে প্রচার করবার একটা অপচেষ্টা চালাচ্ছে। এবার জুলাই গণঅভ্যুত্থান নিয়ে আমাদের বিশেষ আয়োজন রক্তাক্ত জুলাই। রক্তাক্ত জুলাইয়ের গুরুত্বপূর্ণ দিন ৬ জুলাই। সরকার অনড়, তাই বাংলা ব্লকেটের ডাক দেয় শিক্ষার্থীরা। ২ শব্দের সৃজনশীল এই কর্মসূচি নিয়ে আগ্রহ জাগে জনমনে। সংহতি জানায় ছাত্রদল সহ ৩ সংগঠন। ২০২৪ সালের এই দিনে উত্তপ্ত ছিল রাজপথ। সেই দিনের গল্পই থাকছে মনিরুল ইসলামের প্রতিবেদনে। বৈষম্য আর অন্যায়ের বিরুদ্ধে সংগ্রামের নাম জুলাই। শুরুটা ছিল কোঠা সংস্কার, শেষ হয় স্বৈরাচারের মহাপতনে। দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা রাজপথ ছাড়বো না। যতক্ষণ পর্যন্ত না আমাদের দাবি আদায় হচ্ছে ততক্ষণ আমরা শক্ত প্রতিরোধ গড়ে তুলব। সর্বোচ্চ পর্যায়ে যারা যাবে আমরা চাই তারা মেধার জোরে যাক, তারা কোটার জোরে না যাক। ১ জুলাই থেকে লাগাতার আন্দোলনের যৌক্তিক দাবি মেনে নেয়নি সরকার। বিকেল ৩টার পর অচল হয়ে যায় শাহবাগ এলাকা। ভোগান্তি পৌঁছে যায় চরমে। আর এদিন আন্দোলন ছড়িয়ে পড়ে দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে। দেশের সব বিশ্ববিদ্যালয় ও কলেজে ক্লাস পরীক্ষা বর্জন, ছাত্র ধর্মঘট এবং দেশের সকল গুরুত্বপূর্ণ সড়ক মহাসড়ক অবরোধের ডাক দেন আন্দোলনকারীরা, যার নাম দেওয়া হয় বাংলা ব্লকেড। কোটার যৌক্তিক সংস্কার চেয়ে শিক্ষার্থীদের আন্দোলনের সঙ্গে সংহতি জানায় ছাত্রদল, ছাত্র ইউনিয়ন এবং সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট। তবে আন্দোলনে সরব অংশগ্রহণ থাকলেও কিছুটা কৌশল অবলম্বন করে ছাত্রদল। জনাব তারেক রহমান এবং আমাদের কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি এবং সাধারণ সম্পাদকের নির্দেশ ছিল যে আমরা আন্দোলন করব, সবই করব, কিন্তু আমরা যেন এটা ফেসবুক বা কোনো সামাজিক মাধ্যমে যেন এটা পাবলিশ না করি। যদি এই সময় আমরা পাবলিশ করতাম তখন ওই সরাসরি সরকার মনে করতো এখানে বিএনপি তথা ছাত্রদলের পার্টিসিপেন্ট আছে, তখনই কিন্তু আন্দোলনের মোড়টা অন্যদিকে নিত। যে সকল সাধারণ শিক্ষার্থীরা আন্দোলনে গিয়েছিল তাদেরকে মানে পানির ব্যবস্থা, তাদেরকে শুকনা খাবারের ব্যবস্থা আমরা ছাত্রদলের পক্ষ থেকে করি। মূলত ৬ জুলাই ছিল আন্দোলনের বাক বদলের ডাক। আন্দোলন গাঢ় হয়, জনগণের সমর্থনও আসতে থাকে, চলতে থাকে পুলিশি নিপীড়ন। তবু দাবি আদায়ে রাজপথে অপ্রতিরোধ্য ছাত্র সমাজ। মনিরুল ইসলাম, মোহনা সংবাদ, ঢাকা। মুন্সিগঞ্জের শ্রীনগরে আগুনে পুড়ে গেছে ১৯টি দোকান। শনিবার দিবাগত রাতে শ্রীনগর রেজিস্ট্রি অফিসের সামনে এসব দোকানে আগুন লাগে। পরে ফায়ার সার্ভিসের 4টি ইউনিটের দীর্ঘ চেষ্টায় আগুন নেভানো সম্ভব হয়। অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। ইসরায়েলি বর্বরতায় গাজা জুড়ে একদিনে প্রাণ গেছে আরও ৭৮ জনের, আহত হয়েছে অনেকে। ইসরায়েলি সেনারা গাজার খান ইউনুস, নুসেইরাত এবং গাজা সিটি সহ অন্যান্য জায়গায় হামলা চালালে এসব হতাহতের ঘটনা ঘটে। এদিকে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে গত কয়েক সপ্তাহে শুধু ত্রাণ সংগ্রহ করতে যেয়ে ইসরায়েলি সেনাদের গুলিতে নিহত হয়েছে ৭ শতাধিক ফিলিস্তিনি এবং আহত হয়েছে ৪,০০০-এরও বেশি। অন্যদিকে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতির সম্ভাবনা তৈরি হয়েছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর কার্যালয় গাজা যুদ্ধবিরতি প্রস্তাবের উপর আলোচনার জন্য কাতারে একটি প্রতিনিধি দল পাঠানোর পরিকল্পনা ঘোষণা করেছে। ভারী বর্ষণের কারণে যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চলীয় অঙ্গরাজ্য টেক্সাসে আকস্মিক বন্যায় প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ৫০ জন। সবশেষ ট্রাভিস কাউন্টিতে ৪ জন, কের কাউন্টিতে ৪৩ জন এবং বার্নেট কাউন্টিতে ৩ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতদের মধ্যে অন্তত ১৫ জন শিশু রয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। জীবিতদের সন্ধানে কয়েকশো উদ্ধারকারী মোতায়েন করা হয়েছে। নিখোঁজ সবাইকে খুঁজে না পাওয়া পর্যন্ত কাজ অব্যাহত থাকবে বলে প্রতিশ্রুতি দিয়েছেন কের কাউন্টির শেরিফ ল্যারি লেইথা। এছাড়া এখন পর্যন্ত প্রায় ৮৫০ জনকে উদ্ধার করা হয়েছে বলেও জানান তিনি। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে প্রকাশ্যে বিরোধের মধ্যেই যুক্তরাষ্ট্রের নতুন রাজনৈতিক দল গঠনের ঘোষণা দিয়েছে টেসলা ও স্পেস এক্স প্রধান ইলন মাস্ক। তিনি দলটির নাম দিয়েছেন আমেরিকা পার্টি। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি এই ঘোষণা দেন। তবে এই ঘোষণার পর ট্রাম্পের পক্ষ থেকে এখনও কোনো প্রতিক্রিয়া আসেনি। মাস্ক বলেন, যুক্তরাষ্ট্রের প্রচলিত দ্বিদলীয় রাজনৈতিক কাঠামো রিপাবলিকান ও ডেমোক্র্যাট পার্টির বিকল্প হিসাবে কাজ করবে আমেরিকা পার্টি। খেলার খবর, ক্রিকেট।
শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে জয় পাওয়ার পর সুখবর পেয়েছে বাংলাদেশ। আইসিসি ওয়ানডে র্যাঙ্কিংয়ে এক ধাপ এগিয়ে ৯ নম্বরে উঠে এসেছে টাইগাররা। ২ রেটিং পয়েন্ট বেড়ে ৭৮ হয় এগোতে পেরেছে বাংলাদেশ দল। আর হেরে যাওয়ায় র্যাঙ্কিংয়ে ৫ নম্বরে নেমে গেছে লঙ্কানরা। বর্তমান আইসিসি ওয়ানডে র্যাঙ্কিংয়ে শীর্ষে রয়েছে ভারত, এরপরে রয়েছে নিউজিল্যান্ড এবং ৩ নম্বরে অবস্থান করছে অস্ট্রেলিয়া, আর ১০ নম্বরে অবস্থান করছে ওয়েস্ট ইন্ডিজ। শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে শিরোনামগুলো আরো একবার। পবিত্র আশুরা উপলক্ষে কঠোর নিরাপত্তায় তাজিয়া মিছিল, শোক ভালোবাসায় কারবালার স্মৃতি স্মরণ করছে শিয়া সম্প্রদায়। সন্ত্রাসবাদের অভিযোগে বাংলাদেশে আটকের পর মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে দুশ্চিন্তা, দেশে জঙ্গিবাদ নেই জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা। বিপ্লবের মাধ্যমে দেশ পরিচালনার দায়িত্ব নিতে চায় না বিএনপি, বললেন মির্জা ফখরুল। দলের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ। এবং রক্তাক্ত জুলাইয়ের এই দিনে শিক্ষার্থী আন্দোলনের নতুন মোড়, বাংলা ব্লকেট কর্মসূচিতে অচল হয়ে পড়ে দেশ। এই ছিল মোহনা সংবাদের পরবর্তী সংবাদ বিকেল 5:30টায়। এর আগে বিকেল 3টায় দেখবেন সংবাদ এক নজরে। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক, ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।